বিশ্ববন্ধু সেন একটা ইমেজ বিশ্ববন্ধু সেনের মানুষের সেবায় মানুষের সুখে দুঃখে পাশে থাকা একটা গোষ্ঠী আরেকটা ছবি ক্রিয়েট করতে চাইছে যে বিশ্ববন্ধু সেন সমাজে এই নেগেটিভ সৃষ্টি করছেন ওনার জন্য এই হচ্ছে কিছু। আমি 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 ভাই সাংবাদিক ভাই তোমার মুখে আনতে পারছো না, আমি বলে দিচ্ছি দুর্নীতিতে জড়িয়ে গেছে, গুন্ডামি করে, রাউডিজম করে। তো আমি বলে দিচ্ছি, পলিটিক্স ইজ নট এ স্মুথ বেড যে আমি বেডের মধ্যে শয্যা নিলাম, আমি আজকে আরামে ঘুমাবো, রাত্রে ঘুমাবো আরামসে। মশা থাকি ভাই, মশা থাকি। মশার কামড়ে যদি কেউ মনে করে আমি রাত্রে ঘুমাইতাম না, কিন্তু হয় না, থাকবেই। হাতি जो চলে বাজার में হাতি চলে কুত্তা ভোকে। আমি তো নির্দোষী, কারণ কোনো প্রমাণ নেই যে আমি কারোর থেকে পয়সা খাই। পয়সা খেয়ে যদি কেউ রাজনীতি করে, তার রাজনৈতিক কেরিয়ার, তার লেংথ এত বছর হতে পারে না। প্রশ্ন হচ্ছে 2018 সালে নির্বাচনের আগে এ রাজ্যে যে যুবকরা বিজেপি জিন্দাবাদ বলে, ভারত মাতা কি জয় বলে গেরুয়া পতাকা নিয়ে মাঠে ময়দানে ছিল, সিপিএম এর রক্তচক্ষুকে উপেক্ষা করে, আজ দেখা যাচ্ছে হলুদ খামটা পাচ্ছে সিপিএম এর ঘরের লোক, সিপিএম এর প্রাক্তন উপপ্রধান। শাসক দলের যুবকরা বঞ্চিত, কিছুটা ক্ষোভ, কিছুটা হতাশা তাদের মধ্যে। এই স্বচ্ছ নিয়োগ নীতি কি শাসকের পক্ষে কাল হবে আগামী দিন? তাদের জন্য বিকল্প কি কর্মসংস্থানের ব্যবস্থা করছে রাজ্য সরকার? মোটা ডান্ডা মোটা লাঠি, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, সারাদিন আমি খাইয়া না খাইয়া আমি বিজেপি করলাম। আর আমি পাস কি, পড়াশোনা আমার কি, মেট্রিকে 3rd ডিভিশন, 12-এ 2বারে পাস। এই ছেলেরা প্রশাসনে গিয়ে কি কাজ করবে? ত্রিপুরার এই যে স্বাস্থ্য পরিষেবার হালটা ফেরাতে হবে, এবং তার জন্য সরকার কি করছে? কারণ এখনো পর্যন্ত কিন্তু প্রচুর রোগী কিন্তু বহিরাজ্যে যাচ্ছেন চিকিৎসার জন্য, এবং তাদের নিজস্ব যে অর্থ সেটা কিন্তু বহিরাজ্যে গিয়ে তারা খরচ করছেন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, যুদ্ধ শেষ হয়ে গেল, প্রচেষ্টা হচ্ছে। আজকেই কি ইউক্রেন 3 বছর আগের যে ইউক্রেন ছিল সেই জায়গায় ফিরে আসতে পারবে? সময় লাগবে। মেসাকার করে দিয়ে গিয়েছে সিপিএম, কমিউনিস্ট করেছে মানুষ, সিপিএম কমিউনিস্ট করিয়েছে। মানছে না, মানবো না, দিতে হবে, লাগাতে হবে, ছোটাতে হবে, করতে হবে, ঘেরাও করতে হবে, আগামীকালকে বন্ধ, 24 ঘন্টা না চলে, এগুলো শিখিয়েছে। ওগুলো থেকে তারা মুক্ত ছিল বলে করেছে, উন্নয়ন হয়েছে। যেগুলো বললাম, হায়দ্রাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালোর, পুনে, এগুলো, নয়ডা, দিল্লির নয়ডা, স্যাটেলাইট সিটিতে 20-25 বছরের পরে আজকে নয়ডা কি হয়েছে, বাপ রে বাপ, কি হয়েছে রাজারহাট, সর্বনাশ। সেম জিনিস হবে ধর্মনগরের আলগাপুরে, স্যাটেলাইট সিটি এস্টাবলিশড হলে পরে নতুন করে টাউনশিপ হবে সেখানে। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমার সাথে রয়েছেন বর্তমানে ত্রিপুরা বিধানসভা স্পিকার বিশ্ববন্ধু সেন স্যার। অনেক অনেক স্বাগত আপনাকে পিসি মিডিয়া। নমস্কার, ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে 2018 সালে নির্বাচনের আগে এ রাজ্যে যে যুবকরা বিজেপি জিন্দাবাদ বলে, ভারত মাতা কি জয় বলে গেরুয়া পতাকা নিয়ে মাঠে ময়দানে ছিল, সিপিএম এর রক্তচক্ষুকে উপেক্ষা করে, আজ দেখা যাচ্ছে হলুদ খামটা পাচ্ছে সিপিএম এর ঘরের লোক, সিপিএম এর প্রাক্তন উপপ্রধান। শাসক দলের যুবকরা বঞ্চিত, কিছুটা ক্ষোভ, কিছুটা হতাশা তাদের মধ্যে। এই স্বচ্ছ নিয়োগ নীতি কি শাসকের পক্ষে কাল হবে আগামী দিন? তাদের জন্য বিকল্প কি কর্মসংস্থানের ব্যবস্থা করছে রাজ্য সরকার? নিজে ভাই, তোমার বক্তব্যের মধ্যে কিন্তু স্ববিরোধিতা। স্বচ্ছ নিয়োগ নীতি তোমার মুখ দিয়ে বেরিয়েছে। দিস ইজ দ্য পয়েন্ট, মেইন পয়েন্ট। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন নিয়োগ নীতি হবে স্বচ্ছ। কাঁধের মধ্যে মোটা ডান্ডা নিয়ে, দলীয় পতাকা নিয়ে ঘুরলেই কিন্তু এখন চাকরির কিন্তু কোনো লাইসেন্স নেই। তাকে তার ইন্টেলেক্ট, তার মেধা, তার পড়াশোনার ক্ষেত্রে বিস্তীর্ণ জানতে হবে। হলুদ খাম যারা গেছে, মানে হলুদ খাম মিনস কি, অফার লেটার তো নাকি টাকা পয়সা? না, অফার লেটার। সে তার বিদ্যার জোরে পেয়েছে। এবং এ পর্যন্ত বিধানসভার তথ্যভিত্তিক আমাদের সরকার প্রায় 25 থেকে 26 হাজার চাকরি দিয়েছে ত্রিপুরা রাজ্যের বেকারদেরকে, 100% মেধার ভিত্তিতে, এক্সামিনেশন, পরীক্ষার ভিত্তিতে। এ করতে করতে কি হবে, সিপিএম মোটা ডান্ডা মোটা লাঠি, ইনকলাব জিন্দাবাদ বলে যারা পার্টি করেছিল তারাই শুধু চাকরি পেয়েছে। সেই কারণে শিক্ষাঙ্গনে, অফিসে, বিভিন্ন ক্ষেত্রে প্রশাসন টোটালি কলাপস, 100% কলাপস ছিল সিপিএম আমলে। আজকে কিন্তু ধীরে ধীরে, এই যেমন টেটের মাধ্যমে যারা চাকরি পেয়েছে তারা কিন্তু ইন্টেলেকচুয়াল স্কলার টিচার, তারা কিন্তু ওই পার্টি অফিসে গিয়া দাদা দিদি ধরে কিন্তু চাকরি পায়নি, তারা কিন্তু স্কলার টিচার। দে হ্যাভ গট দেয়ার জব অ্যাকর্ডিং টু দেয়ার মেরিট এবং সিটিং ইন দ্য এক্সামিনেশন, তারপরে তারা পরীক্ষা পাশ করে এখানে এসছে। অনুরূপভাবে সেটা
সমাজ কল্যাণ দপ্তরে হোক, সেটা রাজস্ব দপ্তরে হোক, সেটা ক্রীড়া দপ্তরে হোক, সেটা যে কোনো সরকারের যে কোনো চাকরিগুলো কিন্তু 100% নিয়ম নীতির ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ নির্দেশে চাকরিটা হচ্ছে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যতগুলো চাকরি এ পর্যন্ত সরকার দিয়েছে, একটা চাকরিও কি হাইকোর্ট কি সুপ্রিম কোর্টে যেতে পারেনি বাতিল করার দাবিতে। একটা চাকরি কোনো বেকার যিনি চাকরি পেয়েছেন তার এগেনস্টে কেউ দাঁড়িয়ে বলতে পারেননি তার নিয়োগটা আগে মানছে না, তার নিয়োগটা স্বচ্ছ হয়নি আজ পর্যন্ত। 18 সাল থেকে আজকে 25 সালে 7 বছরে। দিস ইজ দ্য ক্রেডিট অফ বিজেপি সরকার, দিস ইজ দ্য ক্রেডিট অফ দ্য ভার্ডিক্ট, মানে নির্দেশ আমাদের মোদিজির। এটা ক্রেডিট আমাদের বিজেপি সরকারের আন্ডার দ্য চিফ মিনিস্টার শিব প্রফেসর ডক্টর মানিক সাহাজি। ডাক্তার নিয়োগ হচ্ছে, করণিক নিয়োগ হচ্ছে, নার্স নিয়োগ হচ্ছে, সব দিক দিয়েই। এটাতে বিক্ষোভটা এটা বিরোধী দলের বিক্ষোভ, মানে সাজানো বিক্ষোভ। বিরোধীরা বলেন না যে গ্রামের শহরে কাজ নেই, খাদ্য নেই। একটা মানুষ তো আজ পর্যন্ত বের করে দিতে পারলো না, সিপিএম, কংগ্রেস, অন্যান্য বিরোধী দলগুলো, যে এই গ্রামে এই পরিবারটা না খেয়ে আছে, একবেলা উপোস করে আছে। নরেন্দ্র মোদীজি যেভাবে সার্ভিস দিচ্ছে ভারতবর্ষের মানুষকে, ফ্রি চাল দিচ্ছে, ঘর দিয়ে দিল, বাসস্থান দিয়ে দিল, পানীয় জল দিয়ে দিল, শৌচালয় দিয়ে দিল, ইলেকট্রিসিটি দিয়ে দিল, কোনো বিক্ষোভ নেই, সবাই বেকার চাকরি করছে। একটা দুটো কোনো সিপিএম, এখানে তো সবচেয়ে বড় যে আমাদের পার্টিটা স্বচ্ছ রাজনীতি করে। সিপিএম আগে কি ছিল? কংগ্রেস মানে ব্রাত্য, কিছুই পাবে না সে। এখন এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি নয়। তুমি তোমার ট্যালেন্ট, তুমি তোমার মেধা, তুমি তোমার ইন্টেলেক্ট দিয়ে তুমি পরীক্ষায় বসে চাকরি দাও। এখন যেমন এই যে পরীক্ষা শুরু হয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যারা পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীদেরকে আমি আশীর্বাদ এবং শুভেচ্ছা জানাই। তাদের আগামী দিনের ভবিষ্যৎ যেন ভালো করে পাশ করে এগিয়ে যেতে পারে। এখন যারা ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, এর মধ্যে কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড, থার্ড হয়ে, দশম হয়ে ক্রমান্বয়ে তাদের মার্কস বিচার করা হবে। এখানে যদি কেউ বলে আমার বিজেপি পরিবার, আমারে কেন ভাই ফার্স্ট ডিভিশন পাস করাইলে না, এই ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে কেউ কোনো প্রশ্ন তোলেনি, কোনো স্টুডেন্টের ক্ষেত্রে প্রশ্ন তোলেনি যে বিজেপির পরিবারের পোলারা ফার্স্ট ডিভিশন পেল না, এমএ এটা ফার্স্ট ডিভিশন পেল না, এটা কেমনে অবিচার হইলো। তার মানে ওখানে পড়াশোনা করে তাকে শিখে গিয়ে জেনে গিয়ে পরীক্ষায় বসতে হবে, তবেই তার ফলাফল নির্ভর করবে তার পরীক্ষার খাতাতে যা সে লিখবে, যা সে শিখবে, যা সে আহরণ করবে। এখানে যখন প্রশ্ন উঠে না, আগামী দিনেও চাকরির ক্ষেত্রে স্বচ্ছ চাকরি সরকার দেবে, এটা ক্লিয়ার। এবং একের পর এক চাকরি কিন্তু হচ্ছে। এখন পর্যন্ত আমি 100% মানে একুরেট ফিগারটা বলতে পারছি না, কিন্তু বিধানসভার তথ্যভিত্তিক যে গতবারই হলো, যেটা আমাদের সেপ্টেম্বর মাসে, তখনই জানলাম 25 কি 26 হাজার চাকরি ত্রিপুরাতে দিয়ে দেওয়া হয়েছে। গতকালকে আমরা দেখলাম আমাদের মন্ত্রী সুশান্ত চৌধুরী বাবু বলেছেন আরো 350 থেকে 400 চাকরি রেডি। এটা পরীক্ষার ভিত্তিতে বসতে চাকরি পেতে হবে। মোটা ডান্ডা, মোটা লাঠি, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, সারাদিন আমি খাইয়া না খাইয়া আমি বিজেপি করলাম, আর আমি পাস কি, পড়াশোনা আমার কি, মেট্রিকে 3rd ডিভিশন, 12-এ 2বারে পাস। এই ছেলেরা প্রশাসনে গিয়ে কি কাজ করবে, তার জন্য ব্যবস্থা করছি আমরা। তার জন্য কিন্তু প্রধানমন্ত্রী ব্যবস্থা করে দিয়েছেন, মেক ইন ইন্ডিয়া, নিজের পায়ে দাঁড়াও, নিজে ব্যবসা করো, নিজের চেষ্টা করো। পৌরসভার মধ্যে আমরা বহু চাকরি দিয়ে দিয়েছি। এগুলো সাজানো, আগামী বিধানসভা নির্বাচন আসুক, সিপিএম এখনো থাকবে না, এখন তো নেই, আগামী বিধানসভা নির্বাচন থাকবে না, এসব কথা বলে যুবকদেরকে বিভ্রান্ত করা যাবে না। প্লাস আরেকটা জিনিস বলছি, যুবকরাদের কিন্তু আমরা পার্টিতে ইনভলভ, আসো চাকরি দেবো, আসো চাকরি দেবো, আমরা লোকে মিটিং করো, আমরা লোকে মিছিল করো, জিন্দাবাদ জিন্দাবাদ কো, বিজেপি জিন্দাবাদ কো, তেলে চাকরি পেবা। সে বিভ্রান্তিমূলক অপপ্রচার, লোভে প্রতারণা ফাঁদে পা দেওয়া সিপিএম থেকে কিন্তু বিজেপি অনেক অনেক ডিফারেন্ট। এবং সিপিএমকে এই সুযোগে বলে দিতে চাই, বিজেপি শুধু বিজেপি পার্টি করে না, প্রচুর সংগঠন আছে বিজেপির। বিজেপিকে যারা দূর থেকে পরিচালনা করে, বিজেপিকে যারা দূর থেকে দেখে তাকে রং স্টে বলে শুধরে দেয়, এত সহজ না বিজেপি, এত সহজ না। মানে বিজেপিকে বোঝা বহু কঠিন, অনেক। কারণ একের পর এক রাজ্য জয় করছে বিজেপি। তার কারণ কিভাবে? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, নরেন্দ্র মোদীজির ইউনিভার্সিটির আমরা স্টুডেন্ট, যেখানে এক একটা কলেজ তিনি খুলেছেন। যেমন ত্রিপুরায় আছে কলেজ, আসামে আছে কলেজ, মেঘালয়ে আছে কলেজ, হরিয়ানা আছে কলেজ, মধ্যপ্রদেশে আছে কলেজ, সবগুলো কিন্তু নরেন্দ্র মোদীজির এস্টাবলিশড কলেজ। আর সেখানে আলাদা আলাদা মুখ্যমন্ত্রী, আসামে যেমন নরেন্দ্র মোদী কলেজের
মুখ্যমন্ত্রী মানে প্রিন্সিপাল হচ্ছেন কি হিমন্ত বাবু, ত্রিপুরায় হচ্ছেন কি মানিক সাহা বাবু, এরকম 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 দিল্লিতে সেদিন হলেন গিয়ে রেখা গুপ্তা মহোদয়, উনি প্রিন্সিপাল হয়েছেন। ইউনিভার্সিটি সেট বাই নরেন্দ্র মোদীজি, দে আর দ্য প্রিন্সিপাল, আর আমরা হচ্ছে সেই ইউনিভার্সিটির ছাত্র। সুতরাং এখানে ভুল চুকের কোনো স্কোপ নেই। বহু শাখার সংগঠন আছে বিজেপির পেছন থেকে বিজেপিকে ভুল হলে গাইড করে, কোনো স্কোপ নাই সিপিএম এর, কোনো স্কোপ নাই কংগ্রেসের। কংগ্রেসের কথা বলে তো লাভই নেই। ত্রিপুরার মুখ্যমন্ত্রী চিকিৎসক ডক্টর মানিক সাহা, কিন্তু এখনো অবধি যে চিত্র, আসাম, পশ্চিমবাংলা সহ ত্রিপুরার বাইরে অনেক রোগী যেতে হয় চিকিৎসার জন্য। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার যে হাল পুরোদমে এখনো, আমি যেটা বলবো যে এখনো ফিরেনি। এই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আপনারাও অনেক অগ্রণী ভূমিকা আছে। দেখলাম ধর্মনগরে একটা ক্যান্সার হাসপাতালের জন্য কাছাড় ক্যান্সার হাসপাতালের আধিকারিকরা এখানে এসেছেন। ত্রিপুরার এই যে স্বাস্থ্য পরিষেবার হালটা ফেরাতে হবে, এবং তার জন্য সরকার কি করছে? কারণ এখনো পর্যন্ত কিন্তু প্রচুর রোগী কিন্তু বহিরাজ্যে যাচ্ছেন চিকিৎসার জন্য, এবং তাদের নিজস্ব যে অর্থ সেটা কিন্তু বহিরাজ্যে গিয়ে তারা খরচ করছেন। পশ্চিমবাংলা কলকাতা থেকে কি অ্যাপেলো ভেলুরে যায় না? আসাম থেকে কি যায় না? তেলেঙ্গানা থেকে কি অ্যাপেলো ভেলুরে আসে না? আমরা কি বলবো যে পশ্চিমবাংলা চিকিৎসা ব্যবস্থা খুব খারাপ? আমরা কি বলবো যে আসামের চিকিৎসা ব্যবস্থা খুব খারাপ? আমরা কি বলবো যে তেলেঙ্গানা চিকিৎসা ব্যবস্থা খুব খারাপ? আমরা কি বলবো জম্মু কাশ্মীর অবস্থা খারাপ? যাদের যাদের সামর্থ্য আছে, মেইনলি ক্যান্সার, আগরতলা কিন্তু ভালো ক্যান্সার হসপিটাল আছে, খবরাখবর ছাড়া এটা অপপ্রচার। আমি নিজে বিশ্ববন্ধু সেন, ধর্মনগর জনগণের আশীর্বাদে 18 সাল থেকে গত 4-5 দিন পূর্ব পর্যন্ত প্রায় 350-400 পেশেন্ট আমি জিবি হাসপাতালে পাঠিয়েছি। আমি ব্যক্তিগতভাবে ধর্মনগর থেকে রেফার হওয়া পেশেন্টকে পাঠিয়েছি, এবং তারা, আমার সাকসেস রেট হচ্ছে 99.999, আরো অনেক বেশি। মানে আনসাকসেস রেট 2-3 জন পেশেন্ট মারা গেছে, দেওয়ার বার্ন কেস, কারোর 75% পুড়ে গেছে, কারোর 80% পুড়ে গেছে, বার্ন কেসে গিয়ে সেখানে মারা গেছে। আদার দেন এখন জিবিতে কিডনি ট্রান্সপ্লান্ট হয়, এখন জিবিতে বড় বড় সাকসেসফুল অপারেশন হচ্ছে, জিবিতে এখন লিভার ট্রান্সপ্লান্টের ব্যবস্থা হচ্ছে, জিবিতে এখন বাইপাস সার্জারি হচ্ছে। কেউ যদি মনে করে সামর্থ্য আছে চলে যায় মাকুন্দায়, সামর্থ্য আছে চলে যায় নিগ্রিমস, সামর্থ্য নেই থাকলেও আছে জোগাড় করে চলে যায় শিলচর। এটা কিন্তু রেশিও কি পরিমাণ কমেছে এই তথ্য কিন্তু কারো কাছে নেই। এখন মানে যেটা এটাকে কি বলে, যে গর্ভবতী মা তার ইনস্টিটিউশনাল ডেলিভারি, মানে স্বাস্থ্যসম্মত ডেলিভারি ত্রিপুরা রাজ্যে হচ্ছে প্রায় 85-90%। অস্বীকার কোনো জায়গা নেই। ক্যান্সার মাঝে মধ্যে বেরিয়ে যায়, কিডনি পেশেন্ট, কিডনির খুব সিরিয়াস অবস্থা, হার্টের খুব সিরিয়াস কন্ডিশন, তখন বাইরে যাওয়ার প্রয়োজন হয়। ইন জেনারেল যে মাস স্কেলের যে পেশেন্ট, চক্ষু, কর্ণ, চামড়া, ইউরিনাল প্রবলেম, বিভিন্ন এসব, প্রেগনেন্সি, সমস্ত পেশেন্টের ত্রিপুরাতে 90-95% ত্রিপুরাতে কাজ করাচ্ছে এখন, এবং হাসপাতালগুলো ডেভেলপ করছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, যুদ্ধ শেষ হয়ে গেল, প্রচেষ্টা হচ্ছে। আজকেই কি ইউক্রেন 3 বছর আগের যে ইউক্রেন ছিল সেই জায়গায় ফিরে আসতে পারবে? সময় লাগবে। মেসাকার করে দিয়ে গিয়েছে সিপিএম, হ্যাভক সৃষ্টি করে দিয়ে গেছে সিপিএম ত্রিপুরা রাজ্যে। সর্বত্র স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সর্বক্ষেত্রে মেসাকার। শুধু পার্টি অ্যান্ড পার্টি। সেই যে বললাম, ইউক্রেন তৈরি হতে হতে আরো 10-15 বছর লাগবে। ত্রিপুরা তো তৈরি হচ্ছে, হতে 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 আমরা কিন্তু অ্যাটলিস্ট 60-70% কিন্তু এগিয়ে গিয়েছি ইন অল সেক্টর। এটা হচ্ছে গিয়ে পরিকাঠামো, আই মিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এডুকেশন, হেলথ, মানুষের কর্মচারীদের বেতন, সব দিক দিয়ে সময় নিচ্ছে না। ধীরে 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 আজকে একটা শান্ত সুন্দর স্থিতাবস্থা আছে। কৃষকরা বেনিফিট পাচ্ছে। আগে কৃষকরা ধান বিক্রি করে দিত দালালদের কাছে, এখন কৃষকদের থেকে ধান কিনে নেয় এফসিআই। আমাদের স্টেট গভর্নমেন্টের অ্যারেঞ্জমেন্ট ইন অল রেসপেক্ট, ইন অল সেক্টর সরকারের ডেভেলপমেন্ট আছে। তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে হেলথ সেক্টর। ডেভেলপমেন্ট হচ্ছে, নিশ্চিন্ত থাকুন, আরও হবে, এর মধ্যে কোনো রকম দ্বিরুক্তি নেই। আমাদের ডাক্তারবাবু অর্থাৎ মানিক সাহাজি নিজে একজন সংবেদনশীল মানুষ, সর্বক্ষেত্রে ওনার নজর আছে।
ডোন্ট ওরি। আমি ক্যান্সার হাসপাতালের কথা বলছিলাম, যে আমাদের উত্তর জেলায় হচ্ছে যে কাছাড় ক্যান্সার হাসপাতালের যে কর্মকর্তারা এসেছিলেন আপনাকে নিয়ে, তারা জায়গা পরিদর্শন করেছেন, কতটুকু আপডেট কি এখন? ক্যান্সার হাসপাতালটা কোথায় হবে এবং কবে থেকে কাজ শুরু হবে? ক্যান্সার হসপিটাল হবে আলগাপুরের গ্রামে, সেখানে 15 একর জায়গা দিয়ে দিয়েছে আমাদের ত্রিপুরা সরকার, সংবেদনশীল সরকার, যেটা মুখ্যমন্ত্রী বললাম মানিক সাহাজি, এবং বছরে এই 1 টাকা নজরানার ভিত্তিতে ক্যান্সার ওষুধ দেওয়া হয়েছে। মিটিং হয়েছে, ওখানে একটা হাসপাতাল আছে বংনাং হাসপাতালে, সেখানে একটা ঘরও সিলেক্ট করা হয়েছে। সেই ঘরে স্ক্রিনিংটা শুরু হয়ে যাবে ভেরি রিসেন্ট। ডাক্তার কান্নান সাহেব, উনি হচ্ছেন আন্তর্জাতিক স্তরের ডাক্তার, উনি বিদেশে গেছেন কনফারেন্সে, হয়তো ফিরে ফিরে এসেছেন কি আসবেন 1-2 দিনের মধ্যে, এখানে এসে উনি ভিজিট করবেন। ভিজিট হয়ে গিয়েছে, ওনাদের সঙ্গে কিন্তু যে সরকারের তরফ থেকে জায়গা দেওয়া হয়েছে তা হয়ে গেছে, কাগজপত্র সব সেটেল হয়ে গিয়েছে। 1 টাকা মাত্র নজরানাতে হাসপাতাল ঘর জায়গা দেওয়া হয়েছে, 15 একর, প্রায় 30 খানির বেশি। ফার্স্ট স্ক্রিনিং একটা রুম নেওয়া হয়েছে বংনাং হাসপাতালে। ক্যান্সার পেশেন্ট সাসপেক্টেড কেউ এলে ওখানে স্ক্রিনিং করা হবে। সপ্তাহে 3 থেকে 4 দিন করে স্পেশালিস্ট ডাক্তার এখানে আসবেন। ওয়ান্স ডিসাইডেড হি ইজ ক্যান্সার অ্যাটাক, তাহলে সঙ্গে সঙ্গে শিলচর পাঠানো হবে। ওয়ান্স ডিসাইডেড নো হি ইজ আউট অফ ক্যান্সার, তো বেঁচে গেলেন। কাজ শুরু হয়ে গেছে কিন্তু এই আলগাপুরে বংনাং হাসপাতালে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ধর্মনগরকে নিয়ে বিশ্ববন্ধু সেন কি নতুন স্বপ্ন দেখেন? স্বপ্নের কখনো শেষ নেই। দুঃস্বপ্নের রাত কাটিয়ে 2018 সালে ধর্মনগরের জনগণ ধর্মনগরকে বিজেপি সরকারের হাতে তুলে দিয়েছেন। একের পর এক উন্নয়ন হচ্ছে, মানুষের মানসিকতা পরিবর্তন হচ্ছে। আমি ফার্স্ট প্রশ্ন করি সবাইকে যারা আমার এটা দেখবেন, আচ্ছা প্রথমে বলুন ভাই, ধর্মনগরে মানুষ কেন আসবে? এখানে কোনো বড় হাসপাতাল নাই যে চিকিৎসা করতে আসলাম, অ্যাপেলো বেলুরের মতন, হায়দ্রাবাদের মতন, ব্যাঙ্গালোরের মতন, তাহলে আসবে না চিকিৎসার জন্য। এখানে কোনো সমুদ্র নাই, পুরীর মতন সমুদ্র নাই, কিংবা ভারতবর্ষ গোয়ার মতন সমুদ্র নাই যেখানে সমুদ্রে ইয়ে করতে আসবে, অবসরকালীন যে কয়েকদিন কাটিয়ে যাবে, স্কোপ নাই। বড় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নাই, কলকাতার কালীঘাটের মতন, দক্ষিণেশ্বরের মতন, কিংবা কামাখ্যাবাড়ির মতন নাই। এখানে শ্রীলঙ্কার মতন পাহাড় নাই, দার্জিলিংয়ের মতন পাহাড় নাই। তো কেন আসবে মানুষ এখানে, কি কারণে আসবে? তখন আমি চিন্তা করলাম যে এডুকেশন হাব যদি দমন করতে পারি, যেটা ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, চেন্নাই করে রেখেছে 50, 60, 70 বছর আগে, আর এখানে কমিউনিস্ট করেছে মানুষ, সিপিএম কমিউনিস্ট করিয়েছে। মানছি না, মানবো না, দিতে হবে, লাগাতে হবে, ছোটাতে হবে, করতে হবে, ঘেরাও করতে হবে, আগামীকালকে বন্ধ, 24 ঘন্টা না চলে, এগুলো শিখিয়েছে। ওগুলো থেকে তারা মুক্ত ছিল বলে করেছে, উন্নয়ন হয়েছে। যেগুলো বললাম, হায়দ্রাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালোর, পুনে, এগুলো। আমাদের এখানে 18 সালে বিজেপি ক্ষমতা আসার পর ভাবলাম এডুকেশন সেক্টর করতে হবে। এডুকেশন সেক্টর যদি আমরা করতে পারি, তাহলে স্টুডেন্ট আসবে, ফ্যাকাল্টি মেম্বার আসবে, মানে প্রফেসর আসবে, টিচার আসবে। তাদের একটা টিচার, একটা প্রফেসর, সে হলো ইন্টেলেকচুয়াল। এখানে তার ভাবধারাগুলো প্রতিষ্ঠিত হবে। সিপিএম এর আমলে মানিক সরকার বাবুকে ধরে দিয়ে দেন, চিফ মিনিস্টার মানিক সরকার ধরে নগাঁয়ে পলিটেকনিক কলেজটা আনলাম। চলে যাচ্ছিল কিন্তু কৈলাসহর। এখানে এখন 400 স্টুডেন্ট পড়াশোনা করে, 4 বছরের কোর্স, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। 400 স্টুডেন্টের সঙ্গে ফ্যাকাল্টি আছে অনুমান কমসে কম 20-22 জন। তো এরা জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ। 400 স্টুডেন্ট থাকে কোথায়? ধর্মনগরে থাকে, বাড়ি ভাড়া করে থাকে। এই যে এদের থাকার কারণে পরিবেশগত ডেভেলপমেন্ট হচ্ছে, ব্যবসায়িকগত ডেভেলপমেন্ট হচ্ছে। অন্তত পক্ষে 400-র মধ্যে 250-300 মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে বাসা ভাড়া করে থাকে। তো এই জিনিসগুলো ডেভেলপড হচ্ছে। আর্যভট্ট ইউনিভার্সিটি এলো। আর্যভট্ট ইউনিভার্সিটিতে বিভিন্ন বিষয় নিয়ে সেখানে সাবজেক্ট খোলা হয়েছে। আর্যভট্ট ইউনিভার্সিটি নিয়ে যখন ওখানে আর্যভট্ট ইউনিভার্সিটি হবে, সেই সময় সারা জীবন মানে বিরোধিতার মধ্যে যাদের জন্ম, সেই সিপিএম সেখানে বিরোধিতা শুরু করলো। ওই সময় ওইখানকার যিনি মাননীয়া এমএলএ মলিনা দিদি সহ আমরা যৌথভাবে আর্যভট্ট ইউনিভার্সিটি যেখানে থাকতে পারে তার ব্যবস্থা আমরা করলাম। মলিনাদির কিন্তু সেখানে অবদান আছে, বিকজ মলিনাদি ফ্রম বিজেপি পার্টি, নেগেটিভ পার্টি না সিপিএম এর মতন। এবং সিপিএম এর যিনি এখানে বিধায়ক সাহেব আছেন, সিপিএম এর বিধায়ক মাননীয় শৈলেন্দ্র বাবু আপ্রাণ চেষ্টা করেছিলেন আর্যভট্ট ইউনিভার্সিটিকে যেন এদিক সেদিক করে একটা নেগেটিভ অ্যাটিটিউড দিয়ে এটাকে যেন বিনষ্ট করে দেওয়া যায়। পারেনি। তার মানে মলিনাদি ছিল, আমি ছিলাম। এরপরে স্টুডেন্টদের স্ট্রাইক করিয়ে দেওয়া হলো।
আর্যভট্ট ইউনিভার্সিটি, এটা নাকি এফিলেটেড না। পরে এফিলেটেড প্রমাণ দিল। এখন আর্যভট্ট ইউনিভার্সিটিতে প্রাণকৃষ্ণ পাল আরো ওই যে ম্যাজিস্ট্রেট ছিলেন যে প্রাক্তন, ওদেরকে দিয়ে একটা কমিটি করিয়ে এখন সুন্দরভাবে কলেজটা চলছে। এখানে কেজি টু পিজি, কেজি থেকে পিজি পর্যন্ত কোর্স চালু হয়ে যাচ্ছে ধীরে 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 ধীরে। এই ইউনিভার্সিটি ডেভেলপড হলে হচ্ছেটা কি, আগরতলা থেকে 150-200 স্টুডেন্ট এখন আর্যভট্ট ইউনিভার্সিটি এসছে, ধর্মনগর ছেলে মেয়েরা পড়ছে, ফ্যাকাল্টি মেম্বার আসছে। ফ্যাকাল্টি মেম্বার মানে তো বিদ্বান ব্যক্তি, তো কমিউনিস্ট করেন না মানুষ না, যে ক অক্ষর গোমাংস হয়ে গেল প্রফেসর, এরকম তো না ব্যাপারটা। জ্ঞানী ব্যক্তিরা, পণ্ডিত ব্যক্তিরা ধীরে ধীরে এখানে আসছেন। ওনাদের আসার পরিপ্রেক্ষিতে জায়গাটা ডেভেলপ হচ্ছে, মানে মানুষের মানসিকতা পরিবর্তন হচ্ছে। 70-80 বছর পূর্বে যেটা চালু করেছিলেন বিশ্বেশ্বরিয়া সাহেব কর্ণাটকে, বিশ্বেশ্বরিয়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির নাম করে, আজকে কর্ণাটকে ফুলিয়ে ভাবে উঠেছে মেডিকেল হাব, টেকনোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো। এখন আর্যভট্ট ইউনিভার্সিটি, নগাঁয়ের পলিটেকনিক কলেজ, কেন্দ্রীয় বিদ্যালয় চলে এলো ধর্মনগরে। কেন্দ্রীয় বিদ্যালয় হওয়ার পরিপ্রেক্ষিতে একদম সেই নার্সারি থেকে 12 পর্যন্ত প্রচুর ছাত্রছাত্রী আসবেন। পাতাগান্ডি থেকে আসবেন, পানিসাগর তো কেন্দ্রীয় বিদ্যালয় আছেই, পাতাগান্ডি থেকে আসবেন। এদিকে কৈলাসহর থেকে আরো দূর দূরান্ত থেকে এসে থাকার জায়গার সুবিধা ধর্মনগরে বেশি, চিকিৎসার সুযোগ বেশি। তাহলে কি হবে, কমসে কম 1000-1200 স্টুডেন্ট যখন ভর্তি হয়, আউটসাইডার থেকে স্টুডেন্টরা আসলে, বহির্রাজ্য থেকে আসলে, কুমারঘাট থেকে আসলে, কাঞ্চনপুর থেকে আসলে, এই জায়গাটা ডেভেলপড হবে, এই জায়গাটা নতুন করে একটা এডুকেশনাল হাব হবে। আরো কিছু 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 বেসরকারি স্তরে বিদ্যালয়গুলো হচ্ছে ভালো ভালো, অল আর সিবিএসসি এফিলেটেড। এটা কেন্দ্রীয় যে বোর্ড আছে সেই বোর্ডের এফিলেটেড স্কুলগুলো হলে পরে ছাত্রছাত্রী আসবে, মা বাবা আসবে, শিক্ষক শিক্ষিকা আসবে। যতগুলো প্রাইভেট, কদমতলা ভালো একটা ইংরেজি মিডিয়াম স্কুল আছে, সেই ইংরেজি মিডিয়াম স্কুলে আমি জানি ধর্মনগর থেকে ছাত্রছাত্রী পড়তে যায়। এই যে যাচ্ছে, কেউ বাইকে যাচ্ছে, কেউ নিজের গাড়ি যাচ্ছে, কেউ অটো দিয়ে, কেউ টুকটুকে যাচ্ছে, এটা সাইক্লিং অর্ডার ডেভেলপমেন্টটা হয়। একটা রাস্তা জিনিস তৈরি হলে আরেকটা 10টা জিনিস আসছে তার সঙ্গে সহযোগী হয়ে, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের সহযোগীর সিস্টেমে গিয়ে সেখানে জিনিসটা তৈরি হয়। এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বললাম, এতগুলো রেল হওয়ার পরিপ্রেক্ষিতে আজকে মানুষের যাতায়াতের যোগাযোগের সুযোগ বাড়ছে, উন্নয়নের সুযোগ বাড়ছে। এই যে রাস্তাটা হয়ে গেল, এই যে পাথরকান্দি হয়ে, বকবকি হয়ে, এই যে ভাগ্যবর আগনা হয়ে, যে ন্যাশনাল হাইওয়েটা কৈলাসহর হয়ে কমলপুরে আগরতলা গেছে, মানুষ এখন খুব শর্ট টাইমে দ্রুত যাতায়াত করতে পারে। এই রাস্তার পরিপ্রেক্ষিতে কি হলো, মানুষের জীবনের জীবিকা অর্জনের সুযোগ বাড়ছে, যোগাযোগ বাড়ছে, গাড়ি বাড়ছে, বাইক বাড়ছে, টুকটুক বাড়ছে, স্পিড আপ হয়েছে। নতুন করে রাস্তা তৈরি হচ্ছে এই নোয়াগাঁয়ের ভেতর দিয়ে, একদম আপকো সাবরুম, 3-4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে সাবরুম ধর্মনগর থেকে। এতে কি হয়, এই যোগাযোগ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়। ধর্মনগরে কেন মানুষ আসবে, যদি এডুকেশন হাবটা আমরা করতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বলেছি, আয়ুর্বেদ কলেজ হোক, হোমিওপ্যাথ কলেজ, একটা কলেজ দিন আপনি ধর্মনগরে। এবং উনি একটা যা জিনিস দিয়েছেন, এটা আগামী 5-7 বছর 10 বছর দেখুন কি অবস্থা হয়। স্যাটেলাইট সিটি স্যাংশন করে দিয়েছেন ধর্মনগরে। আর স্যাটেলাইট সিটি তো জানেই না অনেকে ব্যাপারটা কি। আমার এই বক্তব্যের মাধ্যমে যারা শুনবেন, জানেন আমার থেকে অনেক বেশি আছে অনেকে, আমি তো বলি না যে আমি সব জানি। এই যেমন কলকাতায় যারা 20-25 বছর আগে থেকে যাতায়াত করেন, যেমন রাজারহাট, সেটা কি ছিল, এখন রাজারহাট একটা নতুন সিটি হয়ে গিয়েছে। দিস ইজ স্যাটেলাইট সিটি। নয়ডা, দিল্লির নয়ডা, স্যাটেলাইট সিটিতে 20-25 বছরের পরে আজকে নয়ডা কি হয়েছে, বাপ রে বাপ, কি হয়েছে রাজারহাট, সর্বনাশ। সেম জিনিস হবে ধর্মনগরের আলগাপুরে, স্যাটেলাইট সিটি এস্টাবলিশড হলে পরে নতুন করে টাউনশিপ হবে সেখানে। এবং তার প্রাথমিক প্রস্তুতি রামকৃষ্ণ মিশনের উল্টো দিক থেকে এই যে রাস্তা তৈরি হচ্ছে, বিশাল বড় রাস্তা, চওড়া, একদম মিলবে গিয়ে ওই হাইওয়ের সাথে। এরপরেই স্যাটেলাইট সিটির জায়গা আমরা পেয়েছি, লাগে 100 গানি, আমরা পেয়েছি 80 গানি। এটা এই দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আপনি বলেছেন ভাই যে কি কি পরিকল্পনা, সুইমিং পুল তৈরি হচ্ছে, কালীবাড়ি আরো নতুন নতুন ভাবে সাজছে, কালীবাড়ি আরো চমকপ্রদ ভাবে সাজছে, রামকৃষ্ণ মিশন এখন হাফলং এ তৈরি হচ্ছে। একটা জায়গার পরিমাপ কিভাবে হবে, জায়গাটা ভালো, কত বড়, ভালো সব জায়গায় কত ভালো, কত রকম কি কি আছে, আধুনিক সুবিধা কি কি আছে, হাসপাতাল এগুলো থাকতে হবে, ডিস্ট্রিক্ট হাসপাতাল আছে, একটা রামকৃষ্ণ মিশন থাকতে হয়, একটা অরবিন্দ সোসাইটি থাকতে হয়, একটা প্রেস ক্লাব থাকতে হয়, একটা কালীবাড়ি থাকতে হয়, একটা দুর্গাবাড়ি থাকতে হয়। এখন দুর্গাবাড়ি তৈরি হয়ে গেছে থানা রোডে, আমাদের সকলের উদ্যোগে। এগুলো হচ্ছে পয়েন্ট। খালি
মিটিং করলাম, মিছিল করলাম, ডেপুটেশন দিলাম, ঘেরাও করলাম, আর বন্ধ রাখলাম, সাক্কা জাম করলাম, হ্যাঁ, আর মানছে না, মানবো না করলাম, দোষ দিই তার গণ। 80-90 দশকের রাজনীতি মানুষ এখন পরিপূর্ণভাবে বর্জন করে দিয়েছে। মানুষ এখন আজকের দিনে রাজনীতি হচ্ছে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্ট। আর 1-1.5 বছর মধ্যে এখন কালীবাড়ি কত সুন্দর, কত অদ্ভুত হয়। এখানে হরি মন্দির আছে, কালী মন্দির হচ্ছে, এই রানাদিঘিকে সংস্কার করা হচ্ছে। রানাদিঘির আপনি দেখুন দক্ষিণ পারে বিরাট বড় মার্কেট তৈরি হচ্ছে। আমি ওই যে ট্রাইবেল মিনিস্টার মাননীয় বিকাশ বর্মা মহোদয়কে নিয়ে আমি ট্রাইবেল গেস্ট হাউসটা দেখাবো। এটাকে বলবো 3 তলা 4 তলা করে দিন। উপজাতি যারা এখানে কার্যক্রমে আসেন তারা থাকতে পারবেন। নিচে দিয়ে যে রাস্তাটা গেছে সে রাস্তাটা ওদিক দিয়ে দীনদয়াল মার্কেটের সঙ্গে মিলিয়ে দিলে এদিক দিয়ে জ্যামটা কমবে। আমি আমি চাইছি, গতকালকে আমরা মিটিং করেছি, আমি বিনয় ভূষণ বাবু ছিলেন এমএলএ সাহেব, আমাদের এমএলএ সাহেব যাদব বাবু ছিলেন, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কাজল বাবু ছিলেন, আমাদের জেলার নেতৃত্ব সব গতকালকে আমরা পার্টি অফিসে বসে স্থির করেছি। এটাও আমরা ডিমান্ডে এনেছি যে ধর্মনগরের দুর্গাপুর থেকে কামেশ্বর পর্যন্ত একটা ফ্লাইওভার, তাহলে নিচে দিয়ে যখন রেল যায় তখন আর লেভেল ক্রসিং এর নিচে আর প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে দুপাশে পশ্চিমে। ট্রেন চলে গেলে লেভেল ক্রসিং এর গেট উঠলে অন্তত 20-25 মিনিট সময় লাগে এই যানজট ছুটতে। ফ্লাইওভার যদি আমরা করতে পারি, করাতে পারি, 3 জন মিলে আমরা উদ্যোগ নিয়েছি, আলোচনা করেছি, সমস্ত দিক দিয়ে আমরা ডেভেলপমেন্ট করছি। ধর্মনগর কলেজে ইউনিভার্সিটি ফ্যাকাল্টি খুলে দিয়েছি, সম্ভবত ইংলিশ এবং হিস্ট্রি আর ইংলিশ আর বাংলা। এই যে ক্ষেত্রে যেটা বললাম সুইমিং পুল, এবং ভারতবর্ষে যে জিনিস নেই আমি বুক ঠুকে বলতে পারি, ধর্মনগর মানুষের জন্য একটা গৌরবোজ্জ্বল জিনিস আমি দিয়ে যাচ্ছি এখানে। ধর্মনগর মানুষের জন্য গৌরবোজ্জ্বল জিনিস, সারা উত্তর ত্রিপুরা মানুষ গৌরব করতে পারবে, যেটা সারা ভারতবর্ষে নেই সেটা ধর্মনগরে আছে। তার নাম হচ্ছে দেশনায়ক পার্ক, এই কালীদিঘির পশ্চিম পারে এবং এসডিএম এর কটা উল্টা দিকে। রবি ঠাকুর নেতাজির নাম দিয়েছিলেন দেশনায়ক। সে দেশনায়ক পার্কের বিশালভাবে নেতাজির জীবনে জন্ম থেকে নেতাজির জীবনের সমস্ত সংগ্রামের ইতিহাস, লেখাপড়ার ইতিহাস, সমস্ত ইতিহাস, নেতাজির জীবনের স্ত্রীর ইতিহাস, এমিলি শ্যাঙ্কল নেতাজির জীবন, নেতাজির স্ত্রীর নাম, সমস্ত ইতিহাস সহ লাস্ট যে ছবি থাকবে নেতাজি সুভাষচন্দ্র বসু প্লেনে উঠছেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছেন, নিচে লেখা থাকবে সুভাষ ঘরে ফেরে নাই। ভারতবর্ষের নেতাজি রিসার্চ ব্যুরো অনেক আছে, নেতাজি রিসার্চ সেন্টার আছে, কিন্তু নেতাজির জন্ম থেকে শেষ বিদায় লগ্ন পর্যন্ত একবার টোটাল হিস্ট্রিটা ভারতবর্ষে কোথাও ফাইবার দিয়ে বানানো হয়নি। এটা এখানে হচ্ছে, যে এটা হচ্ছে আমাদের পরিকল্পনা। রাস্তা কিরকম বড় করে দেওয়া হয়েছে, এখন টুকটুক ভাইরা শ্রমিক ভাই এটা দিয়ে দিন গুজরান করেন। আমরা তাদেরকে এই যে এখানে সাপোর্ট করি যে তারা কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে টুকটুক চালিয়ে সংসারের জীবনযাত্রা নির্বাহ করছেন। এতে আমাদের জানের গতি স্লথ হয়, কিন্তু আমরা মনে করি এদের পেটের গতি কিন্তু আমরা করিয়ে দিতে পেরেছি। হাজার হাজার টুকটুক আছে ধর্মনগরে চলে, হাজার 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 টুকটুক ধর্মনগরে চলে। এটাও কিন্তু আমাদের কাছে গর্ব, ধর্মনগর রাস্তায় টুকটুক চালিয়ে তারা তাদের পরিবার চালান। এটা একটা বিশাল গর্ব আমাদের। এরকম গর্ব ভারতবর্ষ অন্য কেউ নিতে পারবেন না। এবং আমরা মানসিকভাবে অ্যাডজাস্ট করে আছি, টুকটুক ভাই চালাও, অটো ভাই চালাও, এটাই তোমাদের আমরা যেগুলো চাকরি দিতে পারছি না, এটাই তোমাদের দিন গুজরানের একটা ব্যবস্থা হয়েছে। সুতরাং হবেই, অনেকে বিক্ষুব্ধ হয়, রাগ করে, আমরা রাগ করি না। কেন রাগ করি না? এটা দিয়ে সে তার পরিবার চালায়, তার পেয়ার চালায়, তার ছেলে মেয়ে চালায়, তার বাবা মার চিকিৎসা চালায়, তার ছেলে মেয়ের পড়াশোনা করায়। সুতরাং করুক, আরো বাড়ুক। সবকিছু মিলিয়ে একটা টোটাল ধর্মনগরের একটা সুন্দর শ্রীরূপের ধর্মনগর কিন্তু আমরা প্রতিষ্ঠা করছি। এবং যেখানে মানুষ দেখতে আসবে, আজকে কালীদিঘি দেখতে মানুষ আসে, আজকে নেতাজির যে দেশপ্রিয় পার্ক দেশনায়ক পার্ক, সুভাষচন্দ্র বসুকে নাম দিয়েছেন রবি ঠাকুর দেশনায়ক, সে দেশনায়ক পার্ক, নেতাজির স্ট্যাচু, আরো অনেক স্ট্যাচু হবে। আরো আমরা স্কুলগুলো আনার চেষ্টা করছি, আরো বেসরকারি স্কুল ভালো ভালো চলছে। আমরা মনে করি আরো শিক্ষাঙ্গন যদি আমরা বেশি করে, যেমন সরকার দিচ্ছে না, বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুল, পিএমসি প্রকল্পের স্কুল, নিন্দুকরা নিন্দা করবি, বিদ্যাজ্যোতি প্রকল্প স্কুল ফেল, বিদ্যাজ্যোতি প্রকল্প পারে না। আরে ভাই, নূতন মাত্র সবে শুরু হলো, নূতন সন্তান ভূমিষ্ঠ হলো, তাকে অনেক মেহনত করে মা বাবা তৈরি করে বড় করে, সেই জায়গায় একটু ধৈর্য দিন, একটু সময় নিন। এটা বললাম, ধর্মনগর আরো ডেভেলপ হচ্ছে, আরো অনেক ডেভেলপ হবে।
আমার একদম শেষের দিকে আমি চলে এসেছি। তো এবার যে প্রশ্নটা একটু অন্যরকম প্রশ্ন করতে যাচ্ছি। বিশ্ববন্ধু সেন একটা ইমেজ, বিশ্ববন্ধু সেনের মানুষের সেবায়, মানুষের সুখে দুঃখে পাশে থাকার একটা গোষ্ঠী আরেকটা ছবি ক্রিয়েট করতে চাইছে যে বিশ্ববন্ধু সেন সমাজে এই নেগেটিভ সৃষ্টি করছেন, ওনার জন্য এই হচ্ছে কিছু। না, না, আমি আমি মুখে আমি ভাই সাংবাদিক ভাই তোমার মুখে আনতে পারছো না, আমি বলে দিচ্ছি দুর্নীতিতে জড়িয়ে গেছে, গুন্ডামি করে, রাউডিজম করে, তো আমি বলে দিচ্ছি, তোমার মুখে তুমি আনতে পারছো না ভাই, বুঝি তুমি সংকোচ বোধ করছো। একটা প্লেনের নাম বলি, আশা করি সবাই শুনেছে, রাফেল প্লেন। রাফেল প্লেন নিয়ে বসে বিরোধী দলের নেতা বর্তমানে আমাদের রাহুল বাবু কি বলেছেন মোদী সম্পর্কে? রাফাল প্লেন নিয়ে মোদী সম্পর্কে আমাদের আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে নিয়ে কি বলেছেন নিশ্চয় মনে আছে। আজকে ভারতবর্ষের প্রমাণিত রাফাল বিমান আমাদের কত রকম শক্তি জুগিয়েছে, আজকে ভারতবর্ষে প্রমাণিত। তদ্রুপ পলিটিক্স ইজ নট এ স্মুথ বেড, যে আমি বেডের মধ্যে শয্যা নিলাম, আমি আজকে আরামে ঘুমাবো, রাত্রে ঘুমাবো আরামসে। মশা থাকি ভাই, মশা থাকি। মশার কামড়ে যদি কেউ মনে করে আমি রাত্রে ঘুমাইতাম না, কিন্তু হয় না, এ থাকবেই। হাতি জ চলে বাজার মে, হাতি চলে কুত্তা ভোকে, আছে কেন? এটা আই ডোন্ট কেয়ার। কারণ আমি মনে করি মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, এবং সবচেয়ে বেশি ভালোবাসাটা, আমি 2-3টে ঘটনা বলি। জানি না, রাজনীতি করছি আজকে 45-46 বছর, আমার থেকে আরো অনেক বড় বড় অনেক উঁচু পদে আসেন, আমার থেকে অনেক বেশি বিদ্বান ব্যক্তিত্ব রাজনীতি করেন। এরকম আশীর্বাদ কেউ পেয়েছেন কিনা যে স্যার আমি জানি না আমার আয়ু কতটুকুন? এক ভদ্রমহিলা আমাকে বলছেন গত বিধানসভা নির্বাচনে, স্যার আমি জানি না আমার আয়ু কতটুকুন, কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার থেকে যেন 5-7 বছর আয়ু স্যার আপনাকে দিলাই ভগবান, কারণ আপনার স্যার বাঁচবার অনেক দরকার আছে। আপনারা দেখবেন খেলার ছলে কাজে বিভিন্ন জায়গায় যাই, সেখানে গিয়ে যখন বাচ্চা শিশুদেরকে পাই, বাবা মা দাদু দিদি বাচ্চাগুলোকে নিয়ে আসে বলে তুমি চেনো নি তাই, দাদু কিংবা মা কিংবা কাকা কিংবা জেঠু, বলে বাচ্চাটা মাথা নাড়ায়। আমি তো জিজ্ঞেস করি অনেকে, তুমি আমাকে চেনো? হ্যাঁ, ও মাথা লড়ায়। আমার নাম জানো? জানি। কি নাম কও? একটু লজ্জা ভাই। বিশ্ববন্ধু। কে বলে বিশ্ববন্ধু? কে বলে বিশ্ববন্ধু? কে বলে তুমি বিশ্ববন্ধু? এই যে বাচ্চা শিশু মেয়ের সঙ্গে, শিশু ছেলে মেয়েদের সঙ্গে এই যে প্রাণের মিল, এই যে অন্তরের মিল, গভীরতা মিল, আমি জানি সমস্ত শিশুদের মধ্যে লুকিয়ে আছে আগামী দিনে পিতা মাতা। সমস্ত শিশুর মধ্যে থাকে ভগবান, মানবের মধ্যে ভগবান থাকে। এর মধ্যে এই শিশুদের ভগবান যেভাবে আমাকে ভালোবাসে, মায়া করে, প্যার করে, মহাব্বত করে, যেভাবে ফুলের মতন হাসি দেয়, এটা সবচেয়ে বড় প্রাপ্য। এই ফুলের মতন হাসি, এই নিষ্পাপ শিশুদের মতন হাসি, নিষ্পাপ শিশুদের মুখ থেকে আমার নামে ডাক, এটা ঈশ্বরের আশীর্বাদ। সুতরাং ওই যে মশকুল কামড়ায় টামড়ায় কিচ্ছু করতে পারতো না। আই ডোন্ট বদার। এবং ভালো কাজ করলে শত্রু থাকবেই। গাছ বড় হলে বেশি বাতাস লাগে, নিচে গাছের মধ্যে কম বাতাস লাগে। আমি সখাহত শরীরে ডুবেছি মা, কিন্তু আমি তাই বলে মাকে ডাকা ছাড়বো না। আমি যদি মনে করি আমি ডুবেই যাচ্ছি, মা তুমি আমাকে ডোবাও, তুমি আমাকে তোলো, হে আমার পরম গতি, আমার ঈশ্বর, তুমি আমাকে পথ দেখাও। আমি তোমার চরণে আমার জীবন সমর্পণ করে দিয়েছি। আমার ভালো মন্দ যে আমার সব ঈশ্বরের আশীর্বাদ। মন্দ হলো আমি মনে করি এটা আমার প্রারব্ধ ভোগ, এটা আমার কপালে ছিল। আর ভালো হলো মনে করি এটা আমার ঈশ্বর, এটা আমার প্রাপ্তি যোগ, ভগবান আমাকে দিয়েছেন। এখন পর্যন্ত আমার জীবনের সাকসেস রেট, নট ইন পলিটিক্স, টোটাল সার্কেল, দুঃখ অনেক দেখেছি, কষ্ট অনেক পেয়েছি জীবনে, সংগ্রাম অনেক করেছি, অনেক সংগ্রাম করেছি জীবনে। সেটা 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 পার্সোনাল লাইফ হোক, সেটা রাজনৈতিক লাইফ হোক। পার্সোনাল লাইফে আমি যাওয়ার চেষ্টা বলবো না, এটা আমার এক্সট্রিম লেভেল। মানে এটা আমারটা, আমার দুঃখ, আমার কষ্ট, আমার ভালোবাসা, আমার হাসি, আমার আনন্দ, আমার কান্না, আমার সমস্ত কিছু আমার সাধারণ মানুষের কাছে আমি যতটুকু পারি তাদেরকে সুখ, শান্তি, ভালোবাসা, সমৃদ্ধি দেওয়ার চেষ্টা করি। এবং আমি বিশ্বাস করি, মনে মনে ভাবি, নরেন্দ্র মোদীজি চাল দিয়ে দিয়েছেন ফ্রি, মানিক শাহ নেতৃত্বে নরেন্দ্র মোদীজির সিস্টেমে ইলেকট্রিসিটি, পানীয় জল, ঘর, শৌচালয় সব পাচ্ছেন। আমি যেন ধর্মনগরের সব ঘরে ঘরে শান্তির দূত হয়ে যেতে পারি। বিশ্বাস করেন, যখন কোথাও গিয়ে দেখি যে পুত্র হারা হয়ে গিয়েছে পিতা, সেই জায়গায় যখন গিয়ে দাঁড়াই, নিজের চোখের জল স্থির রাখতে পারি না। গতকালও কিন্তু আমি একটা বাড়িতে গেছি, বড় পুত্র কলকাতায় মারা গেছেন অকালে,
ছোট ভাই, আমি ছোট ভাইয়ের বাড়িতে গেলাম, ছোট ভাই না কাঁদলো, মানে বহু কষ্টে কান্নাটা চাপিয়ে রেখেছেন, বাবা মা এখন কলকাতায়। আমি গিয়েছি, শুনে একটা শান্তি পাবেন। অনেক সময় অনেকে বুকে জড়িয়ে দিই, তোদেরকে আমাকে বন্ধুর মতো দেখে। সুতরাং আমার জীবনে পাওয়ার গণনা যদি হিসাব করা হয়, আমি বলি আমার যা, আমি ভগবান আমাকে যা দিয়েছে, মানুষের ভালোবাসা, অন্তরের ভালোবাসা, আমি 100% স্যাটিসফাইড, 100%। এখানে আমার কোনো অতৃপ্তি নাই। এর মধ্যে যদি কেউ ভুল করে, আমি ক্ষমা করে দিই, করো বাবা করো, কিচ্ছু আসে যায় না। আমি কেমন মানুষ, মানুষ জানে। দৈনিক আমার কি পরিমাণ খরচা করতে হয় মানুষের জন্য, মানুষ জানে। বিশ্ববন্ধু, তুমি এই করেছো, তোমার এই নেগেটিভিটি, তুমি এখান থেকে এই করেছো, সেই কারণে কিন্তু মামলায় গেছি। ডাইরেক্ট যখন আমার নাম নিয়ে একজন বলে ফেলেছে, আমার সততার বিরুদ্ধে আমার সততার মানে প্রশ্ন তুলেছে, আমি মামলায় গিয়েছি। এটা এখন বিচারাধীন ব্যাপার, কোর্ট উইল ডিসাইড যে এখানে কে দোষী কে নির্দোষী। আমি তো নির্দোষী, কারণ কোনো প্রমাণ নেই যে আমি কারোর থেকে পয়সা খাই। পয়সা খেয়ে যদি কেউ রাজনীতি করে, তার রাজনৈতিক কেরিয়ার, তার লেংথ এত বছর হতে পারে না, খুব সহসা এসে ডুবে যায়। এটা আমার বক্তব্য। ভালো লাগলো ভাই, আমি মানুষ ভালোবাসি, মানুষ ছাড়া থাকতে পারবো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ব্যস্ততম সময় থেকে সময় দেওয়ার জন্য।